প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স কোর্সের দর্শন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রতীকী যুক্তিবিদ্যা কোর্স থেকে আজকে আলোচনা করব। তো আমার কিছু স্টুডেন্ট আমাকে প্রতীকী যুক্তিবিদ্যার উপর একটি ক্লাস নেওয়ার জন্য বলেছিল, সেজন্য আমি একদম শুরুর দিকের একটা ক্লাস নিচ্ছি। আচ্ছা, চলো আমরা একটু দেখি। আমরা ইন্টারমিডিয়েটের প্রতীকী যুক্তিবিদ্যা পড়েছিলাম, সেটা একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের অষ্টম অধ্যায়টা, যেটা শেষ অধ্যায় ছিল তোমাদের প্রথম পত্র বইয়ের, তার নাম ছিল প্রতীকী যুক্তিবিদ্যা। সেখানে তোমরা প্রতীকের পরিচয় পেয়েছিলে। আর যারা দর্শনে ভর্তি হতে আসে তাদের সকলেই ইন্টারমিডিয়েট যুক্তিবিদ্যা পড়ে আসে এমনটা না, সেজন্য আমি একদম শুরু থেকে তোমার যুক্তিবিদ্যা বইয়ের শুরু থেকে আলোচনা করছি। যাদের আগে ছিল তাদের কিছুটা ধারণা আছে, আর যাদের একদমই নেই তারা একদম নতুন থেকে শুরু করছো। তো সেই হিসেবে আজকে আমরা যুক্তি বাক্য বা বচন নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যুক্তি বাক্য বা বচন হচ্ছে দুই প্রকারের, সরল বচন এবং যৌগিক বচন। সরল বচন হচ্ছে সেই বচন বা সরল বাক্য হচ্ছে সেই বাক্য যেখানে একটি উদ্দেশ্য, একটি বিধেয়, একটি সংযোজক থাকে, এবং মোট কথা হচ্ছে যেখানে একটি মাত্র স্টেটমেন্ট থাকে, অর্থাৎ একটি বক্তব্য থাকে, সেটা হচ্ছে সরল বচন। আর যেখানে একাধিক সরল বচনকে যুক্ত করা হয় বিভিন্ন সংযুক্তির মাধ্যমে, তাকে যৌগিক বচন বলে। অর্থাৎ যে বচনে একটি মাত্র বক্তব্য প্রকাশ করা হয় তাকে বলা হয় সরল বচন, আর যে বচনে একটার বেশি বক্তব্য থাকে তাকে বলা হচ্ছে যৌগিক বচন। উপাদান বচন বা উপাদান বাক্য একাধিক থাকে, সেগুলি হচ্ছে যৌগিক বচন। তো যৌগিক বচন বা যৌগিক বাক্যকে আমরা আবার 5 ভাগে ভাগ করি। সেগুলি হচ্ছে সংযৌগিক, প্রাকল্পিক, সংযৌগিক বচন বা বাক্য, প্রাকল্পিক বচন বা বাক্য, বৈকল্পিক বচন বা বাক্য, নিষেধক বচন বা বাক্য, সমমানিক বচন বা বাক্য। এগুলি প্রতীকের সাহায্যে কিভাবে বাক্যগুলি প্রমাণ করতে হয়, তোমরা যখন এইচএসসিতে যুক্তিবিদ্যা পড়েছো সেখানে এই বাক্যগুলির বিস্তারিত আলোচনা ছিল, সেটা একদম ছোটবেলায়, অথবা তুমি অনার্স দ্বিতীয় বর্ষে উঠেও এর আলোচনা পেয়েছো। অনার্স দ্বিতীয় বর্ষে তোমাদেরকে যে অংশটা পড়ানো হয় সেই অংশটা হচ্ছে সহজ যুক্তিবিদ্যা পরিচিতি বা যুক্তিবিদ্যা পরিচিতি। একদম প্রথম যে যুক্তিবিদ্যাটা পড়ানো হয় সেখানে সাবেকি যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করা হয়, সেখানে প্রতীকী যুক্তিবিদ্যা নেই, এবং সেখানে এই বাক্য বা বচনগুলিকে আলোচনা করা হয়। তো এদের প্রতিকায়িত রূপ মানে কিভাবে ব্যবহার করা হয় আর এরা কিভাবে সমাধান খুঁজে বের করে, সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। সংযৌগিক বচন হচ্ছে সেরকম বচন যেখানে দুই বা ততোধিক অঙ্গ বচন বা সরল বচনকে এবং ও আর দ্বারা যুক্ত করা হয়। দুই বা ততোধিক সরল বচন, যেমন দেখো আমি লিখেছি তমাল ও জামাল হয় শিক্ষার্থী। তমাল ও জামাল শিক্ষার্থী, এইখানে ও দ্বারা আমি যুক্ত করেছি, এখানে দুটি সরল বচন আছে, তমাল হয় শিক্ষার্থী, জামাল হয় শিক্ষার্থী। আমি এর পাশে পিকিউ লিখেছি। এর মানে হচ্ছে তুমি যে কোনো নামকরণ দিয়ে এদেরকে চিহ্নিত করতে পারো। আমরা যখন স্কুলে গণিত পড়েছি তখনও আমরা দেখেছি যে যখন উপাদানগুলি বড় হয়ে যায় তখন তাকে সংক্ষিপ্তকরণ করে নেওয়া হয়, তারপর মান বসিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, তমাল শিক্ষার্থী এবং জামাল শিক্ষার্থী কি দিয়ে যুক্ত করেছি? ও দিয়ে। কি বলেছি আমি? এবং ও আর যদি থাকে, অর্থাৎ একাধিক বাক্য বা বচনকে যদি এবং ও আর দ্বারা যুক্ত করা হয় তাহলে তাকে প্রতিকায়িত করতে গেলে যে চিহ্নটা ব্যবহার করা হয় সেই চিহ্নটার নাম হচ্ছে ডট বা বিন্দু। তাহলে আমার বাক্যটি কি হচ্ছে? তমাল হয় শিক্ষার্থী, আমি এইটুকু সমান, এই পুরোটা সমান আমি পি ধরে নিচ্ছি। আবার জামাল হয় শিক্ষার্থী, এটুকু সমান আমি কিউ ধরে নিচ্ছি।
যেটা আমি পাশে লিখেছি। তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি যে আমি তমাল হয় শিক্ষার্থী সমান পি ধরেছি এবং জামাল হয় শিক্ষার্থী সমান কিউ ধরেছি, বা তুমি এরকম সমানও পি দিতে পারো, এরকম সমান কিউ দিতে পারো। তাহলে আমার বাক্যটা কি হবে? বলেছে এবং ও আর দ্বারা যুক্ত করলে ডট বা বিন্দু চিহ্ন হয়। তাহলে আমি কি পেলাম? পি ডট কিউ, পি ডট কিউ বা পি বিন্দু কিউ। এটা হচ্ছে সংযৌগিক বচনের প্রতিকায়িত রূপ। সংযৌগিক বচনকে আমি সত্য মিথ্যা প্রমাণ করার জন্য বা ব্যবহার করার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে তুমি এই অংশটাকে পি ধরে নিচ্ছ, এই অংশটাকে কিউ ধরে নিচ্ছ, এবং তাকে যেহেতু ও ছিল এবং ও আর থাকলে তার পরিবর্তে আমরা ডট বিন্দু ব্যবহার করে আলোচনা করব। আচ্ছা, এবার দেখো যদি সেটা প্রাকল্পিক বচন হয় তাহলে প্রাকল্পিক বচনটা কেমন হয়? আমি আশা করি তোমরা যারা ক্লাসটি দেখছো তাদের হাতে খাতা কলম আছে, তোমরা একটু সাথে সাথে লিখে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা একটি প্রাকল্পিক বচনের বা প্রাকল্পিক বাক্যের উদাহরণ লিখি, যেগুলি আমরা আগেও পড়েছি, দ্বিতীয় বর্ষে পড়েছি। যদি তুমি পরিশ্রম করো তবে তুমি সফল হবে। যদি তুমি পরিশ্রম করো তবে তুমি সফল হবে। তাহলে আমি কি দিলাম? যদি তুমি পরিশ্রম করো তবে তুমি সফল হবে। এখানেও দুটি বাক্য রয়েছে, দুটি সরল বচনকে যদি তবে দ্বারা যুক্ত করা হয়েছে। তুমি পরিশ্রম করো, তুমি সফল হবে, দুটি সরল বচন বা সরল বাক্যকে যুক্ত করেছি যদি তবে দ্বারা। আমি ধরে নিচ্ছি তুমি পরিশ্রম করো সমান পি এবং তুমি সফল হবে সমান হচ্ছে কিউ। তো প্রাকল্পিক বচন কিসের উপর নির্ভর করে? শর্তের উপর নির্ভর করে। অর্থাৎ পূর্বের অংশকে আমরা জানি পূর্বগ বলে, পরের অংশকে অনুগ বলে। এগুলি তোমরা দ্বিতীয় বর্ষে পড়েছ, দ্বিতীয় বর্ষে তোমরা এটা পড়েছো। এজন্যে তো যদি তুমি পরিশ্রম করো তবে তুমি সফল হবে। আমরা জানি যদি তবে বা যদি তাহলে যদি এমন থাকে তার জন্য যে চিহ্নটা ব্যবহার করা হয় সেই চিহ্নটাকে বলা হচ্ছে নাল চিহ্ন। নাল চিহ্ন বা ইমপ্লাইজ বা হর্সশো, তোমার বইয়ে যেরকম করেই থাক তুমি সেটার উচ্চারণ করে নিও। ইমপ্লাই, ইমপ্লাইজ, হর্সশো, নাল চিহ্ন। এটা হচ্ছে যদি তবের জন্য। তাহলে আমার বাক্যটা কি দাঁড়ালো? পি ইমপ্লাইজ কিউ। আমি প্রথম বাক্যটাতে কি পেয়েছিলাম? সংযোগিক বচনে আমি পেয়েছিলাম পি ডট কিউ। এবার আমি প্রাকল্পিক বাক্যে কি পেলাম? পি ইমপ্লাইজ কিউ। এগুলি হচ্ছে বাক্যের ব্যবহার বা তুমি কিভাবে প্রতিকায়িত করবে সেটার উপর নির্ভর করছে। এবার চলো আমরা দেখি এরপরে কি আছে। বৈকল্পিক বচন। বৈকল্পিক বচন বা বৈকল্পিক বাক্য যদি বাংলা বাক্যে বা অথবা কিংবা এমন থাকে তাহলে তাকে বৈকল্পিক বচন বলে। এর প্রতিকায়িত রূপ হচ্ছে ভ্যাল বা বৈকল্পিক। চলো আমরা একটু দেখে আসি বৈকল্পিক বচনটা কেমন হতে পারে। তমা অথবা রমা এই কাজটি করবে। তমা অথবা রমা এই কাজটি করবে। এই বাক্যেও দুটি সরল বাক্য বা সরল বচন আছে। তমা এই কাজটি করবে,
এই কাজটি করবে, রমা এই কাজটি করবে। অর্থাৎ দুটি সরল বচনকে বা অথবা কিংবা দ্বারা যুক্ত করা হলে সেই বাক্যটিকে বলা হচ্ছে বৈকল্পিক বচন বা বৈকল্পিক বাক্য। আমরা কি দেখলাম যে এর প্রতিকায়িত রূপে আমরা বা অথবা কিংবার জন্য কি ব্যবহার করব, ভেল ব্যবহার করব। তো আমি যদি ধরে নেই যে এই বাক্যটি সমান হচ্ছে পি, আগের মতোই এই বাক্যটি সমান হচ্ছে কিউ, তাহলে আমি বাক্যটি কি পাবো, তমা অথবা রমা এই কাজটি করবে। আমি পাচ্ছি পি ভেল কিউ। আমি এর সমান পি ধরেছি আর এর সমান কিউ ধরেছি, তার মানে আমি পাচ্ছি পি ভেল কিউ। আমি ভেলের বাক্যটিতে কি পেলাম, তাহলে পি ভেল কিউ। আমাদের যৌগিক বচনে 5 প্রকারের বচন, সেই 5 প্রকারের বচনের মধ্যে আমরা 3টি দেখালাম। সংযৌগিক বচন হবে এবং ও আর দ্বারা, যার প্রতিকায়িত রূপ হবে ডট বিন্দু দ্বারা চিহ্নিত, ডট বা বিন্দু দ্বারা চিহ্নিত করা হবে। প্রাকল্পিক বচন যদি তবে যদি তাহলে থাকবে, সেটাকে আমরা ইমপ্লাইজ বা নাল বা হর্ষ চিহ্ন দ্বারা প্রকাশিত করব। আচ্ছা, বৈকল্পিক বা বচনে কি থাকবে, বা অথবা কিংবা, তাকে প্রতিকায়িত করার সময় আমরা বা অথবা কিংবার পরিবর্তে কি বসাবো, ভেল বসাবো। এবার দেখো নিষেধক বচন কেমন হয়। যদি না, নি বা অর্থাৎ না সূচক কোনো চিহ্ন থাকে যে সেটাকে অস্বীকার করা হচ্ছে, তখন অস্বীকৃতিমূলক চিহ্নের জন্য যে চিহ্নটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ঢেউ চিহ্ন বা নেগেশন চিহ্ন। নেগেশন বলে হচ্ছে নিষেধক। তো সেটা কেমন হবে দেখো, যদি আমি বলি, তুমি বলছো তমা এই কাজটি করেনি। আগে আমি বলেছিলাম যে তমা কাজটি করেছে, এবার বলছি তমা কাজটি করেনি। যখন করেছে তখন আমি তাকে কি চিহ্ন দ্বারা প্রতিকায়িত করেছি, পি চিহ্ন দ্বারা প্রতিকায়িত করেছি। এখন যখন আমি বললাম যে তমা কাজটি করেনি, তাহলে আমি কি চিহ্ন দ্বারা প্রতিকায়িত করব, তার আগে একটা নেগেশন দিয়ে একটা পি দিই। তমা কাজটি করেছে সেটা পি, আমাকে কি আবার লিখতে হবে? তাহলে আমি আবার দেখি, তমা কাজটি করেছে, তমা এই কাজটি করেছে মানে পি আগেই দিয়েছিলাম। এখন দেখো তমা এই কাজটি করেনি, তার মানে কি হচ্ছে নেগেশন, তার মানে তাকে না করা হচ্ছে, না তমা কাজটি করে। এর প্রতিকায়িত রূপ আমরা দেখলাম যে নেগেশন, তার মানে হচ্ছে নেগেশন পি। অথবা যদি আমি এটা বলতাম যে রমা কাজটি করেনি, পি, আমি তমা রমাকে দিয়ে একটা বাক্য দিয়েছিলাম, বা যে কোনো বাক্য হতে পারে, আর এই পি কিউটা দেয়া হচ্ছে, এটাকে আমি ধরে নিচ্ছি, কিন্তু এখানে পি কিউই হতে হবে এমন কোনো কথা নেই। এখানে যে কোনো বর্ণ দিয়ে তুমি লিখতে পারো। যদি তুমি মনে করো যে এখানে নামটি তমা আছে, সেটাকে আমি টি দিয়ে চিহ্নিত করব, ঠিক আছে। যদি মনে করো নামটি রবীন্দ্রনাথ আছে, তাহলে তুমি আর দিয়ে চিহ্নিত করো। নজরুল আছে, এন দিয়ে চিহ্নিত করো, কোনো অসুবিধা নেই, কারণ এগুলি পরিবর্তন হতেই থাকবে। কিন্তু যেটা পরিবর্তন হবে না সেটা হচ্ছে এই সিম্বলগুলি, কারণ এই সংকেত বা প্রতীকগুলিকে পরিবর্তন করা যাবে না, কারণ এদেরকে পরিবর্তন করলে হবে না। তাহলে কি হচ্ছে নেগেশন, তুমি এখানে নেগেশন আর দিতে পারো, নেগেশন এস দিতে পারো, নেগেশন যা ইচ্ছে তোমার যেমন মনে হয়, টি, যা কিছু দিতে পারো। অর্থাৎ এই নেগেশনটা ঠিকই থাকবে। তো এই সিম্বলগুলি তুমি তোমার পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ব্যবহার করতে পারো। কিন্তু আমরা যে মূল বইটা পড়ি সেখানে হচ্ছে কপির বইটা, আই এম কপি, আরবিং মারমার কপি, সিম্বলিক লজিক, যে বইটার সাথে তোমরা পরিচিত, মূলত তোমাদের সিলেবাসের বই যেটা। আমি বইটা তোমাদের দেখাচ্ছি।
এই বইটা হচ্ছে তোমাদের সিলেবাসের বই। মূলত এই বইটা তোমাদের পাঠ্য বই। আরবি কপি, আরবিন মারমার কপি, যিনি লিখেছেন সিম্বলিক লজিক। এটা ফিফথ এডিশন। ফিফথ এডিশনটাই এখনো আছে বাজারে, এটাই পাওয়া যায়। তো এই যে বইটা, এই বইটাতে কপি মূলত পিকিউ ধরেই আলোচনা করেছেন। এই জন্য সব বইগুলিতে বাজারে সাধারণ পিকিউ ধরেই আলোচনা করা আছে। তো এই বইটার সাথে আশা করি তোমরা পরিচিত, বা না হলে তোমরা একটু বইটা কিনে নিও। এটা ইংলিশ মিডিয়াম বই, এর বাংলা বই পাওয়া যায় বাজারে, বেশ কিছু বই পাওয়া যায়, তুমি দেখে নিতে পারো। যেমন আব্দুল মতিন, প্রতীকী যুক্তিবিদ্যা, আব্দুল মতিন, এনার বই পাওয়া যায়। আচ্ছা, এই বইটা আরবিং এম কপি, এই বইটার একটা অনুবাদ বইও পাওয়া যায় বাজারে, সেটা হচ্ছে কালী প্রসন্ন দাস, এটা পাওয়া যায়। কিন্তু এই বইটাতে কিছু ভুল আছে, অনেক জায়গায় কিছু সমস্যা আছে, অনুবাদের সময় কিছু সমস্যা তৈরি হয়েছে। আচ্ছা, যাই হোক, বই প্রিন্টের সময় কিছু সমস্যা হতে পারে। এই বইটা হচ্ছে ডক্টর এম মতিউর রহমান। তোমরা জানো যে ডক্টর এম মতিউর রহমান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার। আব্দুল মতিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার ছিলেন। তো মতিউর রহমান স্যার বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় যুক্তিবিদ। মানে তিনি যদি বলো এক কথায়, তাহলে তিনি হচ্ছেন বাংলাদেশের এর সব থেকে বড় যুক্তিবিদ্যার জন্য সব থেকে ভালো শিক্ষক এখন পর্যন্ত। তো সেই হিসাবে তোমরা এই বইগুলি, আরো অনেকেরই বই আছে, রামদুলাল রায়, সবগুলি বই আমার হাতের কাছে নেই, তো বেশ কিছু বই আছে, আমি এই জন্য তোমাদেরকে 3-4টা বই দেখালাম। তো আশা করি তোমরা এদের কোনো না কোনো বই সামনে রেখে পড়াশোনা করবে, কিন্তু মাথায় রাখতে হবে যে এই বইটা হচ্ছে মূল বই, এইটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে তোমার পাঠ্য বই। আশা করি তোমরা বই কিনেছো, দেখেছো। তো আমরা কি বলছিলাম, যে এখানে নিষেধক বচনটা বা নিষেধক বাক্যটা কিভাবে হবে, যদি কোনো বাক্যকে আমরা অস্বীকার করি বা কোনো কথাকে অস্বীকার করি, তাহলে আগে স্বীকৃতিমূলক অংশটা ধরবো, ধরে নিয়ে তারপর অস্বীকৃতিমূলক সিম্বলটা ব্যবহার করব। আশা করি এটা তোমাদের মনে থাকবে। তো এবার চলো আমরা নিষেধক বাক্য দেখলাম। যদি না থাকে, না সূচক কোনো চিহ্ন থাকে, তাহলে তাকে ডিও বলা হচ্ছে, নেগেশন বলা হচ্ছে। চিহ্নগুলির নাম তুমি বাংলা ইংরেজি দুটোই পাবে। এবার দেখো সমমানিক। তো অধিকাংশ বইয়ে নিষেধকটা পরে আলোচনা করা হচ্ছে, সমমানিকটা আগে আলোচনা করা হচ্ছে। তো সমমানিক বাক্যে কি থাকবে, যদি এবং কেবল যদি। তুমি পরীক্ষায় ভালো করবে, কখন ভালো করবে? তুমি পরীক্ষায় ভালো করবে তুমি পরীক্ষায় ভালো করবে কখন, যদি এবং কেবল যদি ভালোভাবে লেখাপড়া করো বা পড়াশোনা করো। ভালোভাবে লেখাপড়া করো বা পড়াশোনা করো। তুমি পরীক্ষায় ভালো করবে, এই সমান আমি কি ধরছি, তার মানে তুমি কি হচ্ছে ভালোভাবে পড়াশোনা করবে, আমি এই সমান কি ধরছি, যদি এবং কেবল যদি আমি এর জন্য সমমানিক ধরছি। এটা সমান হচ্ছে, এটা লেখাপড়া পরীক্ষায় ভালো করার সমান হচ্ছে ভালোভাবে পড়াশোনা করা। ভালোভাবে পড়াশোনা করলে তুমি সমান একটা ভালো ফল পাবে বা পরীক্ষা ভালো দিবে। যদি তুমি পরীক্ষা ভালো করতে চাও, তাহলে তোমাকে ভালো করতেই হবে। তার মানে ভালো পড়াশোনা হচ্ছে পরীক্ষার সমমানিক। এখন এখানে যদি আমরা এমন লিখতে পারি, যদি তুমি ভালো পরীক্ষায় ভালো করতে চাও এবং ভালো ফলাফল পেতে চাও, কখন পাওয়া সম্ভব, কেবল যদি মাত্র তুমি ভালো পড়াশোনা করো। কেবল যদি মাত্র তুমি ভালো পড়াশোনা করো, তাহলেই তোমার দ্বারা ভালো ফলাফল করা সম্ভব। তো এর আমি এটুকু সমান পি ধরেছি, এটুকু সমান কিউ ধরেছি। আর প্রতিকায়িত রূপ যদি এবং কেবল যদির জন্য আমি কি দিলাম,
সমমানিক, ইকুইব্যালেন্স। সমমান, তুমি ছোটবেলা থেকে সমান পড়েছো, অর্থাৎ যদি দুইটা টান থাকে তাহলে তুমি তাকে সমান পড়েছো। সেই সমানটাই সমমানিক বা ইকুইব্যালেন্স, যে কোনো নামে তুমি সেটাকে আলোচনা করতে পারো। কিন্তু এখানে তোমার মনে রাখতে হবে তিনটি টান, অর্থাৎ ত্রিদ্বার। তোমরা সর্বসম পড়েছিলে, যেমন কেমন ছিল, দুইটা টান ছিল, উপরে এই নিষেধকটা ছিল, এরকমটা কিন্তু না যে সব অবস্থাতেই সে সমান হবে, এমন না। চিহ্নটাকে আবার ভালো করে দেখো, চিহ্নটা হচ্ছে ত্রিদ্বার। তোমার বইয়ে বাংলায় লেখা আছে ত্রিদ্বার, সমমানিক বা ইকুইব্যালেন্স বা তুমি যে কোনো নামে বলতে পারো। তো আজকে আমি এ পর্যন্ত আলোচনা করলাম যে তোমাদের শুধুমাত্র প্রতীকগুলিকে চিহ্নিত করলাম, প্রতীকগুলো দেখিয়ে দিলাম। তো আগামী দিন আমরা প্রতীকের ব্যবহার করে কিভাবে কোনো সমস্যা সমাধান করা যায় সেটা দেখাবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।